আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ ক্লাস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। তোমরা জানতে চেয়েছো আলো নিয়ে একটা ভিডিও করতে বলেছিলে আমাকে। তো যারা স্কলারশিপ দিচ্ছ তাদের যেহেতু বিজ্ঞান পরীক্ষাটা লাস্টে আর আমি এখন একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আলোচনা করি। তো আসলে পড়ায় ঢুকে যাই, চলো। আলোটা আসলে কি সেটা আগে তোমাকে বলি। আলো হচ্ছে এক প্রকার শক্তি, আমরা জানি। তো আলোটার আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে তোমার প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাই না? তো আলো পড়লে কোনো বস্তুকে কখনো আমরা সাদা দেখি, কখনো কোনো বস্তুকে আমরা কালো দেখি। কেন? কারণ কালো বস্তু পুরোটা আলো শোষণ করে না, এই জন্য নর্মালি কোনো আলো প্রতিফলিত করে না বলে আমরা কোনো বস্তুকে কালো দেখি। আর সাদা দেখি, যেমন এই বোর্ডটাকে আমরা সাদা দেখতে পাচ্ছি, কারণ কি? কারণ এই বোর্ডের মধ্যে যে পরিমাণ আলো পড়ছে সবটা আলোয় প্রতিফলিত হয়ে ফিরে আসছে। এই যে ফিরে আসা আলো যখন তার আগের অবস্থা ফিরে আসে তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। আর যদি এটা ভেদ করে চলে যায় তখন তাকে বলা হয় আলোর প্রতিসরণ। ওকে, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ তোমাদের বইতে দুইটা বিষয় না, মেনলি আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আসলে বিষয়টা আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। আমার সাথে সাথে তোমরা লেখা শুরু করো, তাহলে আশা করি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে আমরা একটা বিভেদ তল মানে ডিভাইড করে নিচ্ছি। মনে করো এটা হচ্ছে এয়ার, বাতাস, আর এটা হচ্ছে কাঁচ বা মনে করো পানি। ওকে, এটা হচ্ছে মনে করো কাঁচ বা পানি। ওকে, তাহলে এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে কাঁচ বা পানি। মনে করো এটা একটা কাঁচ, তুমি এটা টেবিলের মধ্যে একটা কাঁচ বা গ্লাস রেখেছো, বড় একটা গ্লাস রেখেছো। তো টেবিলের নিচের অংশ অবশ্যই আবার ফাঁকা আছে, তাই না? তাহলে এই পার্শ্ব কি? এই পার্শ্ব বায়ু মাধ্যম, মাধ্যম বলবো এটা বায়ু মাধ্যম। এই পার্শ্ব বায়ু মাধ্যম মানে শূন্য, খালি অবস্থা, খালি জায়গা। আর মাঝখানে কি আছে? কাঁচ। তাহলে এইটার এই পাশ কি? বায়ু মাধ্যম। এই পাশে বায়ু মাধ্যম, আর কাঁচটাকে আমরা বলবো কাঁচ মাধ্যম। আর এই জায়গার মধ্যে যদি আমরা আলো ফেলি তখন এইটাকে, আলো তো মূলত এখানে পড়ার কারণে সে কি করবে, এটা থেকে কিছুটা আলো প্রতিফলিত হয়ে ফিরে যাবে, কিছু আলো ভেদ করে চলে যাবে, তাই না? তাহলে এটা যেহেতু দুইটা মাধ্যমকে, যেমন কাঁচ আর এটা হচ্ছে বাতাস, দুইটা মাধ্যমকে যেহেতু ডিভাইড করে দিয়েছে, তাই এটাকে আমরা বলবো বিভেদ তল, বিভেদ বিচ্ছিন্ন করে দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? বিভেদ তল বলবো। ওকে, এটাকে বলবো আমরা বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ যেখানে এসে আলো পড়বে সেটাই হচ্ছে বিভেদ তল। আচ্ছা আমরা দেখি, চলো। আলো নর্মালি তির্যক ভাবে, বাঁকা ভাবে আসবে। ওকে, যদি আলো তির্যক ভাবে এসে পড়ে, মানে বাঁকা ভাবে আলোটা এসে পড়ে, কোথায় পড়লো? এই বিভেদ তলে বা প্রতিফলক পৃষ্ঠে, তাই না? তাহলে এখানে আলো পড়ে সে ওদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাই না? তাহলে এটাকে আমরা বলবো প্রতিফলক পৃষ্ঠ। কাকে বলে সংজ্ঞা? যে পৃষ্ঠে আলো আপতিত হয় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। এখানে আলোটা এসে পড়েছে না, কিন্তু যে পৃষ্ঠে আলো পড়েছে এই পড়াটাকে আমরা বলি আপতিত হওয়া। ওকে, প্রত্যেকটা জিনিসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, ভাষা আছে না? তাহলে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ কি জিনিস? এটা একটা নাম দেই আমরা। ওকে, এটার নাম দিলাম মনে করে এম ও এম প্রাইম। তোমরা আমার সাথে সাথে চিত্রটা আঁকো, এম ও এম প্রাইম। ওকে, এম ও এম প্রাইম। তাহলে সংজ্ঞা দিবা কি? বলবা যে পৃষ্ঠে, যে পৃষ্ঠে আলো আপতিত হয়, যে পৃষ্ঠে আলো আপতিত হয় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। চিত্রে এম ও এম প্রাইম হলো প্রতিফলক পৃষ্ঠ। চিত্রে এম ও এম প্রাইম হলো প্রতিফলক পৃষ্ঠ, এটা এম প্রাইম। ওকে, এখন এই যে আলোটা এসে পড়লো এই পথে, তাহলে যেই সরল রেখায় বা যেই পথে আলো পড়ে বা আপতিত হয় তাকে বলা হয় কি? আপতিত রশ্মি।
এটার নাম দিলাম এ ও। ওকে, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি এটা? এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মির সংজ্ঞা দিব আমরা এখন। তাহলে তোমরা একটা লিখে রাখতে পারো, আপতিত রশ্মি যে সরল রেখায় বা যে পথে, সমস্যা নাই লেখো, যে পথে আলো আপতিত হয়, যে পথে আলো আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে। ওকে, তাহলে চিত্রে এ ও হলো আপতিত রশ্মি, চিত্রে এ ও হলো আপতিত রশ্মি। ঠিক আছে। আচ্ছা, এখন এ ও যেই বিন্দুতে আলোটা এসে পড়লো তাকে আমরা কি বলবো? আপতন বিন্দু। ওকে, তাহলে এটাকে আমরা ওটাকে কি বলবো? ওটাকে বলবো আপতন বিন্দু। তাহলে এখন দেখো আপতন বিন্দু কি জিনিস। তাহলে যে বিন্দুতে আলো আপতিত হয়, যে বিন্দুতে আলো আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে। চিত্রে ও হলো আপতন বিন্দু। তাহলে চিত্রে ও হলো কি? আপতন বিন্দু। আশা করি বুঝতে পেরেছো। এখন আলো তো মাত্র পড়েছে, এখন ও বিন্দুতে একটা লম্ব কল্পনা করবো, একটা লম্ব টানবো আমরা। তো যেহেতু আমরা এখানে সম্পূর্ণ একটা কাজ দিয়েছি, তাই এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, এই পর্যন্ত করলাম। ওকে, এটাকে আমরা বলবো, এটা তো ও তাই না, এন। ও এন হলো চিত্রে, যদি এটা না থাকতো আমরা বলতাম ও এন একটা অভিলম্ব। আর যদি এটা থাকে তাহলে আমরা এটা সহ বলবো এন ও এন প্রাইম একটা অভিলম্ব। আবার বলছি, যদি এটা না দাও তাহলে তোমার ও এন হলো অভিলম্ব, আর যদি এটা দাও তাহলে এন ও এন প্রাইম পুরোটাকে বলবো অভিলম্ব। ওকে, তাহলে বলবো এই লম্বটা কোথায় টানা হয়েছে? ও বিন্দুতে, তাই না? তাহলে বলবো আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে যে লম্ব আঁকা হয় তাকে অভিলম্ব বলে। আশা করি বুঝতে পারছো। কি বলবো? আপতন বিন্দুতে যে লম্ব টানা হয় তাকে বলা হয় অভিলম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। বলবা আপতন বিন্দুতে যে লম্ব আঁকা হয়, যে লম্ব আঁকা হয় তাকে অভিলম্ব বলে। আপতন বিন্দুতে যে লম্ব আঁকা হয় তাকে অভিলম্ব বলে। চিত্রে এন ও এন প্রাইম হলো অভিলম্ব। আশা করি বুঝতে পেরেছ। এরপরে এই অভিলম্ব, এখন খেয়াল করে দেখো, আপতিত রশ্মি এই অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে না? এটাকে আমরা বলবো আপতন কোণ, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে সোজা কথা, যে কোণগুলো উৎপন্ন হয় এগুলো সবগুলো অভিলম্বের সাথে বলবা। ওকে, তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। লিখে ফেলো, আবার বলছি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। ওকে, আপতন কোণ। তাহলে এখানে এ ও এন হলো, মানে কোণ এ ও এন হলো আপতন কোণ।
আচ্ছা, এখানে সংখ্যাটা লিখে দিই। লিখবা আপতিত রশ্মি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অভিলম্ব বলে। কোণ এ ও এল হলো অভিলম্ব, মানে আপতন কোণ, সরি। আশা করি বুঝতে পেরেছো এটা। এখন হচ্ছে আমরা নেক্সট কি আছে, তাহলে আমরা কি চিনলাম একটু আমার সাথে সাথে তোমরা এক্সপ্লেন করবা। প্রথমে আমরা কি পড়েছি, প্রতিফলক পৃষ্ঠ। তাহলে বলবা যে পৃষ্ঠে আলো আপতিত হয় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। আর ও হচ্ছে কি, আপতন বিন্দু, যে বিন্দুতে আলো আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে। আর যে পথে আলো আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি। আর আপতন বিন্দুতে যে লম্ব টানা হয় তাকে বলা হয় অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আশা করি বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো, আলো আপতিত হলে কি হবে, আলো যে আপতিত হলো, এই আলো তো এখানে বাধা পেল, তাই না? বাধা পেয়ে এটা কি করবে, কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে যাবে, মানে কিছু আলো আগের মাধ্যমে ফিরে যাবে। তাহলে এটাকে বলবো কি, আলোর প্রতিফলন। আলো যদি পূর্বের মাধ্যমে, মানে দেখো বায়ু মাধ্যম থেকে আলো এসেছে, আবার বায়ু মাধ্যমে আলো ফিরে গেছে, এটাকে বলবো আলোর প্রতিফলন। একই মাধ্যমে যদি ফিরে যায়, ওকে, কি বলবো, আলোর প্রতিফলন। তাহলে বলবা এটা হচ্ছে আলোর প্রতিফলিত রশ্মি। এটা কি রশ্মি, ও বি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে যে পথে আলো আলো বাধা পেয়ে, বলবা যে প্রতিফলক পৃষ্ঠে আলো বাধা পেয়ে যে পথে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তো এটাকে কি বলবো, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে সংজ্ঞাটা দিয়ে দাও তোমরা নিজেরা। প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে যে পথে আলো ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। ওকে, এবার দেখো তো, এই যে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে আরেকটা কোণ তৈরি করেছে না, এটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি যেহেতু কোণ উৎপন্ন করেছে তাকে বলবো প্রতিফলন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। ওকে, তাহলে কি বলবো, প্রতিফলন কোণ। লিখে ফেলো, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। তাহলে বি ও এন হলো প্রতিফলন কোণ, বি ও এন হলো কি, প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়, এটা একটা এমসিকিউ আসে। ওকে, তাহলে আমরা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে, একটা মাত্র তলের উপরে অবস্থান করছে, তাই নোট করো এক। এটা আলোর প্রতিফলনের সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে। ওকে, দেখো আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র কি বলবো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে, এক। নম্বর দুই, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। বুঝতে পারছো, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। সুন্দর করে লিখে ফেলো আর চেষ্টা করবো আমি যখন বলছি আমার সাথে সাথে বলে ফেলার জন্য। ওকে, নেক্সট, এবার আসো, আলো এখানে বাধা পেয়ে কিছু আলো পূর্বের মাধ্যমে চলে গেল, আর কিছু আলো বাধা পেয়ে এদিকে চলে আসলো। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো,
আলোর প্রতি সরণ। তাহলে আলোর প্রতিফলন কি? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আবার বলছি, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে যাওয়ার সময় কিছু আলো বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। ওকে, তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বাধা পেয়ে আলো পূর্বের মাধ্যমে যদি ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। অনেকভাবেই বলতে পারো। এরপরে আসো, এই যে আলো বাধা পেয়ে কি করলো, সোজা, দেখো তো আলোর পথটা ছিল ঠিক এইটা, তাই না, সোজা, কিন্তু আলো আসলো কি একটু বেঁকে আসলো। এই বেঁকে যাওয়াটার কারণ হচ্ছে, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন দিক পরিবর্তন করে। ওকে, তাহলে এই যে দিক পরিবর্তন করে, এই দিক পরিবর্তনের ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বাধা পেয়ে দিক পরিবর্তন করে, আর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। ওকে, এবার এই রশ্মিটাকে আমরা কি বলবো, প্রতিসরিত রশ্মি। এটা সাপোজ নাম দিলাম সি ও সি, এটা আলোর প্রতিসরিত রশ্মি। দেখো, প্রতিসরিত রশ্মি। তাহলে আলো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে দিক পরিবর্তন করে যে পথে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আবার বলছি, আলো যখন প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে দিক পরিবর্তন করে ফিরে যায় বা যেই পথে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখানে ওবি হলো প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, সরি, ওবি হলো প্রতিসরিত রশ্মি। ওকে, এখন দেখো তো, এই যে প্রতিসরিত রশ্মিটা পেলাম, এটা কি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করেছে না? এটা কি কোণ? তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। ওকে, তাহলে বলবো প্রতিসরণ কোণ কি, তাহলে সি ও এন প্রাইম, সি ও এন প্রাইম। ওকে, এটা হলো কি প্রতিসরণ কোণ। আবার বলছি, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। ওকে, আচ্ছা, এখন প্রতিসরিত রশ্মিটা বুঝতে পারলাম। এখন তোমাদেরকে আরেকটা বিষয় আমি মনে করাই দিই, সেটা হচ্ছে আলো, যেহেতু আমরা এই কাজটাকে রেখেছি, মনে করো এই টেবিলটার উপর রেখেছি। হুম, মনে করো এটা হচ্ছে আমার কাজ, এই ব্যাসটা হলো আমার কাজ। হ্যাঁ, টেবিলটা, তাহলে এর নিচের অংশ ফাঁকা, আবার উপরের অংশ ফাঁকা। যদি এটা কাজ হয়, তাহলে আলো যদি নিক্ষেপ করা হয়, তাহলে কি করবে, কাজ ভেদ করে কিছু আলো নিচে চলে যাবে। তাহলে নিচের অংশটা তো বায়ু মাধ্যম, উপরের অংশটাও বায়ু মাধ্যম। তাহলে যদি একই মাধ্যমে ফিরে যায়, তখন সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন। যখন ভেদ করে অন্য মাধ্যমে চলে যায়, হ্যাঁ, আলোর প্রতিসরণ। যেমন এই যে আলো কি করলো, ভেদ করে এই মাধ্যমে ঢুকে গেলো, বাঁকা হয়ে গেছে, আলোর প্রতিসরণ। কিন্তু যখন এটার আবার যখন এই কাজটা ভেদ করে আলো এর পরের অংশে আবার চলে যাবে, তখন কি হবে, তখন আলোটা বের হয়ে যাওয়াটাকে বলবো নির্গত। হ্যাঁ, নির্গত হচ্ছে, এটা বলবো আমরা। তাহলে মনে করো আলোটা এখানে আসছে না, এখন আলোটা এই যে নির্গত হলো, কি হলো, নির্গত হলো। ঠিক আছে, তাহলে এই নির্গত রশ্মি, তাহলে আলোটা আবার যখন পূর্বের মাধ্যমে ফিরে যায়, তখন তাকে আমরা কি বলি, এই রশ্মিটা মনে করো সাপোজ ওকে, এটা হচ্ছে নির্গত রশ্মি, নির্গত রশ্মি। এখন কথা হচ্ছে যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটা আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটা প্রতিফলন কোণ, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে নির্গত কোণ, কিন্তু নির্গত রশ্মির কোণটা আপনি দেখতে পাচ্ছি এইখানে। তাহলে এটা কোনটা কি আসলে, এটা অবিলম্বটা কোথায় আসলে? এই ক্ষেত্রে আমরা অবিলম্ব চিন্তা করতে হবে এই জায়গায়। ওকে, অবিলম্ব চিন্তা করতে হবে ঠিক এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে আমার নির্গত কোণ।
এটা কি কোণ? নির্গত কোণ। তাহলে এই নির্গত কোণটা আর এই যে আপতন কোণটা, এই দুইটা হচ্ছে সমান। নির্গত কোণ লিখি আমরা, তাহলে কিভাবে কি বলবা? নির্গত রশ্মি, এটা সাপোজ মনে করো পি দিলাম, কে ও পি। নির্গত কোণ কি? কে ও পি। বলবো নির্গত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে নির্গত কোণ। ওকে, এখন এই আপতন কোণ আর নির্গত কোণ সমান। কিভাবে সমান? এটার জন্য তুমি একটু জ্যামিতিক চিন্তা করতে হবে। আমরা যদি এটা একটু মুছে দিই, খেয়াল করে দেখো তো, আমরা আলোর প্রতিসরণ যাই হোক, আগে আমরা জ্যামিতিক চিন্তা করি তো। এই যে একটা দুটা সমান্তরাল রেখা, এই দুটা সমান্তরাল রেখা যদি একটা ছেদক দ্বারা যুক্ত হয়, তাহলে ছেদকের দুই পাশে দুইটা কোণ যে উৎপন্ন হয়, কি বলা হয় মনে আছে? একান্তর কোণ, তাই না? যদি দুইটা সমান্তরাল রশ্মি এরকম দুইটা একটা ছেদক দ্বারা যুক্ত হয়, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় এটা কি বলা হয়? কি একান্তর কোণ। এরা পরস্পর সমান। এটা আমরা গাণিতিক উপপাদ্যতে পড়েছিলাম, তাই না? তাহলে আমরা কি বলি? এ বি সি, আর এটা কি হবে? বি সি ডি। এই কোণ দুটা কি সমান? এখানেও সেম ঘটনাই ঘটেছে। আমি যদি তোমাদেরকে একটু প্রলং করে দেখাই, এই যে এই ব্যাপারটা দেখো তো, এটা ঠিক এভাবে আসছে না, তাই না? আর এটা যাচ্ছে কি, এই চিত্রটা আমি আরেকটু সুন্দর করে দিই। ওকে, তাহলে এইটা আর এইটা খেয়াল করে দেখো তো, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না? তাহলে এটা এইভাবে যুক্ত হচ্ছে। আচ্ছা, আমি এটা এইভাবে যুক্ত হচ্ছে, তাই না? এখন যদি আমরা এটাকে একটু টেনে দেই, দেখো তো, তাই না ব্যাপারটা? অর্থাৎ একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণগুলো কি একান্তর কোণ। তাহলে এই যে যদি আমরা এটা চিন্তা করতে চাই, তাহলে এখানে কোণ যেটা উৎপন্ন হবে, এটা আর এটা কি পরস্পর একান্তর কোণ। আশা করি বুঝতে পেরেছো। এই একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এই হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো। এখন কয়টা রশ্মি পেলাম আমরা বলবো? চারটা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, নির্গত রশ্মি। তাহলে এই চারটা রশ্মি অভিলম্বের সাথে চারটা কোণ তৈরি করে। সেটা হচ্ছে কি? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা প্রতিফলন কোণ, প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে প্রতিসরণ কোণ, আর নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে নির্গত। তাহলে এই চারটা কোণ। আপতিত রশ্মি এভাবে আপতিত হচ্ছে, প্রতিফলিত রশ্মি এভাবে চলে যাচ্ছে। আচ্ছা, আপতিত রশ্মি এই যে আপতিত হলো, এই যে প্রতিসরিত হলো, এই যে নির্গত হলো, তাই না? এই যে আপতিত হলো, প্রতিসরিত হলো, নির্গত হলো, আর এটা কি প্রতিফলিত হলো, তাই না? তোমরা আমার সাথে এভাবে দেখাতে পারো যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। একটু বাঁকা করে লিখবে, যে একটা দিকে প্রতিসরিত রশ্মি, নির্গত রশ্মি। ওকে, তো এই চারটা রশ্মি চারটা কোণ তৈরি করে। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে দেখলাম যে এই যে অবিলম্বটা, অবিলম্বের দিকে যখন হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে যায়, তখন এই যে আলোটা বেঁকে গেল, এটা বেঁকে অবিলম্বের দিকে সরে আসে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যায়, যেমন পানি থেকে বা কাঁচের থেকে যদি বাতাসে আলো যায়, তখন কি হবে? তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ব্যাপারটা কেমন? যেমন হচ্ছে এই তো অবিলম্ব, এইটা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ। তাহলে যদি অবিলম্বের এই যে এটা ঘন মাধ্যম বা পানি, যে পানি থেকে যখন আলোটা বায়ু মাধ্যমে যাচ্ছে, তখন এই যে অবিলম্বে থেকে দূরে সরে যাবে, এটা কিছুটা দূরে সরে যাবে। ওকে, তাহলে এটা মনে করো এ, এটা তো ও আমরা জানি, বি। তাহলে খেয়াল করে দেখো, এই যে এ আলোক রশ্মি পানি থেকে যখন হালকা বায়ু মাধ্যমে যাচ্ছে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটাকে যদি তুমি আরেকটু বাড়িয়ে নাও, ঠিক এই জায়গায় নাও, তখন আলোটা প্রতিসরিত হয়ে
ঠিক এই জায়গা দিয়ে ঘেঁষে যাবে, বিভেদ তল ঘেঁষে যাবে। ওকে, তাহলে যখন বিভেদ তল ঘেঁষে যাবে তখন প্রতিসরণ কোণের মানটা মোট কত হচ্ছে বলতো? 90 ডিগ্রি হচ্ছে না? তাহলে যখন এই যেটা আমি সাপোজ নাম দিলাম পি, পি ও, এটা গেল সাপোজ মনে করো এম ও এম প্রাইম, এম প্রাইম ও এম প্রাইম পথে এটা প্রতিসরিত হলো, তাই না? তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আবার বলছি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যদি বিভেদ তল ঘেঁষে যায়, প্রতিসরিত রশ্মি যদি বিভেদ তল ঘেঁষে যায়, তখন যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ক্রান্তি কোণ। মাথায় রেখো কি বলা হয়? এটা যদি এন ও এন প্রাইম হয় তখন এই পি ও এন, পি ও এন প্রাইম হবে কি? ক্রান্তি কোণ বা সংকট কোণ। সংকট কোণ। আবার বলছি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেলে যে কোণটা উৎপন্ন হয়, মানে আপতন কোণ যেটা উৎপন্ন হয়, ওই আপতন কোণটাকে আমরা বলবো ক্রান্তি কোণ। অথবা আরো শর্টলি বলতে পারো, আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় কি, বা ওই আপতন কোণ বলা হয় ক্রান্তি কোণ। লিখে দিচ্ছি, দেখো আপতন কোণ, এই যে এটা আপতন কোণ, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, বিভেদ তল ঘেঁষে যায়। আচ্ছা এখন বলো তো, বিভেদ তল ঘেঁষে গেলে প্রতিসরণ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। বা দেখো বিভেদ তল ঘেঁষে যায় এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, এটা এমসিকিউ তে আসে। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তি কোণ বলে, ক্রান্তি কোণ বলে। এটাকে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমাদের ক্লাস 8-এ তো থিটা সি দেওয়া নাই। থিটা তো মানে হচ্ছে কোণকে বোঝায় থিটা দিয়ে, আর সি মানে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কোণ। তাহলে বললাম আপতন কোণ যখন, এ দেখো এ থেকে বাড়িয়ে যখন আমি আর একটু বাঁকা ভাবে আলো নিক্ষেপ করলাম সেটা বিভেদ তল ঘেঁষে যায়, তাহলে এটাই হচ্ছে আমার ক্রান্তি কোণ। এই আপতন কোণটাই হচ্ছে ক্রান্তি কোণ। এখন তুমি যদি এটাকে আরো এদিক থেকে আলোটা নিক্ষেপ করো, দেখো এইটার জন্য পিওর জন্যই এটা বিভেদ তল ঘেঁষে গেছে, তাহলে যদি আমি এটা আরো এদিকে দিয়ে নিক্ষেপ করি তাহলে আলোটা এদিকে চলে আসবে না? মনে করো আমি আলো যদি ঠিক এরকম ভাবে নিক্ষেপ করি এই বোর্ডের উপরে, তাহলে কি হয়? ম্যাক্সিমাম আলো এদিকে তো আলো চলে আসবে, তাই না? একটু হালকা ভাবে দিলে হালকা পরিসরিত হবে, আর একটু বাঁকা ভাবে দিলে ওই যে বিভেদ তল ঘেঁষে যাবে। যদি আরো বাঁকা ভাবে দিই তাহলে সেটা কি, পুরো আলোটাই এই মাধ্যমে আবার ভিতরের দিকে চলে আসবে। ওই অবস্থায় ওটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি এই কোণটা বা এই রশ্মিটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে এই আলোটার কি হবে না, এই আলোটার ওই দিকে যাবেই না, এটা পুনরায় একদম সম্পূর্ণ এদিকে চলে আসবে। ওকে, তাহলে আমরা কি করলাম, আপতন কোণের মানটা যখন আরেকটু বাড়ালাম, এই যেটা, এটা মনে করো কিউ ও, এটা মনে করো ও বি বা ও এক্স, ও এক্স পথে চলে গেল। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই যে আপতিত রশ্মির যে মানের জন্য বা আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বা আলোক প্রতিসরিত না হয়ে সম্পূর্ণ ঘনমাধ্যমের অভ্যন্তরে, ঘনমাধ্যম তো এটা, ঘনমাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হয়, মানে হচ্ছে প্রতিফলিত হয় বললেও হবে, সমস্যা নাই। কি বলবো, আপতন কোণের যে মানের জন্য আলোক প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ঘনমাধ্যমে প্রতিফলিত হয়, যেটা ঘনমাধ্যম, ঘনমাধ্যমে প্রতিফলিত হয় তাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি একটু লিখে দিচ্ছি, দেখো। আশা করি ক্রান্তিকোণ বুঝতে পেরেছো।
এগুলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। মানে সম্পূর্ণ ঘন মাধ্যমে আলোটা চলে আসতেছে, এই জন্য বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। ওকে, তাহলে বলবা আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য আলো প্রতিসরিত না হয়ে, প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়, সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়, তাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ বলে। তাহলে আপতন কোণের যে মানের জন্য এইটা কিউ ও এন কোণ, চিত্রে কিউ ও এন প্রাইম হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আবার বলছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, এটা বলতে পারো, না বললে সমস্যা নেই, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যখন প্রতিসরিত না হয়ে সম্পূর্ণ ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, তখন তাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নিজের মতো আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি যেভাবে হোক এক্সপ্লেইন করতে পারবে, সমস্যা নেই। তাহলে তোমাকে এখন পরীক্ষায় আসবে যে কেউ তোমাকে বলে দিবে, দেখো তোমাকে আমি বলি, নর্মালি যেটা হয় এখানে তিনটা দেওয়া থাকে, তিনটা আপতিত রশ্মি দেওয়া থাকে। তো অথবা তোমাকে বলবে একটা আপতিত রশ্মি তোমাকে দিয়ে দিবে, তোমাকে বলবে ক্রান্তিক কোণ কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো, বা পূর্ণ অভ্যন্তরীণ কোণ কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো। যদি ক্রান্তিক কোণ বলো, তুমি আরো একটা একে জাস্ট এই যে আমি দেখালাম না, এইভাবে তুমি বিদ্যুৎ তলটা, মানে এইভাবে তুমি এই বিদ্যুৎ তল ঘেসে দেখাই দিবা আর কোণটা দেখাই দিবা। ওকে, অথবা বিদ্যুৎ তলের যেটা আছে সেটা তুমি অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দেখাই দিলেও হবে। ওকে, এটা হচ্ছে তোমার ক্রান্তিকোণ। আর যদি তোমাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে, তাহলে তুমি আরো একটা রেখা এভাবে কিউ ও, তুমি এই লেটার গুলাই ব্যবহার করো, এ ও পি ও কিউ ও, তোমাদের বইতে দেখা যাচ্ছে এগুলোই বেশিরভাগ ইউজ করেছে। তাহলে এটা কি হবে, এইভাবে, তাই না? তাহলে এই আরেকটা রেখা দিলে আমরা পাবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের বইতে আমি দেখেছি বোর্ডগুলো অ্যানালাইসিস করে কয়েকটা প্রশ্ন তোমাদের এরকম দিয়েছে, ক্রান্তিকোণ ব্যাখ্যা করো, বা এরকম রেখা দিয়ে তোমাকে বলবো কিভাবে ক্রান্তিকোণ উৎপন্ন হয়, বা কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ উৎপন্ন হয়। তাহলে তোমরা এভাবে নর্মালি বলে দিবা যে এ ও আলোক রশ্মি দর্পণে, এ ও আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। যখন পি ও আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন সেটা বিভৃতল ঘেঁষে যায়, এবং প্রতিসরিত রশ্মি বিভৃতল ঘেঁষে যাওয়ার কারণে এটা ক্রান্তিকোণ উৎপন্ন হয়। অর্থাৎ পি ও এন হলো ক্রান্তিকোণ, এভাবে লিখে দিবে, কোনো সমস্যা নেই। আবার যদি এই আপতিত রশ্মিকে কিউ ও নেওয়া হয়, তাহলে কিউ ও নেওয়া হওয়ার কারণে এটা আর প্রতিসরিত না হয়ে সম্পূর্ণ ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। আর তখন কিউ ও এন কে বলা হয় প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ, এবং এই ঘটনা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি যদি আরো একবার বলি ব্যাখ্যাটা, কি বলবো, আলোক রশ্মি এ ও পথে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। আলোক রশ্মি যদি পিও নেওয়া হয়, সেটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হয়। ফলে পিও এন কোণ হচ্ছে ক্রান্তিকোণ, আর এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। আবার যদি কিউ ও আপতিত রশ্মি নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপতিত রশ্মিরা প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমে
প্রতিফলিত হয়। এইটা এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আর কিউ ও এন হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। শেষ। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রশ্নগুলো। তো আশা করি বুঝতে পেরেছো। আহ তোমাদের সাথে নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ। ভালোভাবে পরীক্ষা হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।